প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে মোল সংক্রান্ত ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে। সো প্রথমেই এই লেকচারটিতে আমরা যা করব সেটি হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীতে মোল সংক্রান্ত যে ধারণাগুলো ছিল অর্থাৎ কনসেপ্টগুলো ছিল সেগুলো আমরা প্রথমে আলোচনা করব। তারপর ওই আলোচনাগুলো থেকে ওই কনসেপ্টগুলো ব্যবহার করে আমরা এই যে সূত্রটি দেখতে পাচ্ছ, হয়তোবা তোমরা অনেকেই এই সূত্রের সাথে এখনই পরিচিত, বা যারা এখনো পরিচিত হওনি তারা হচ্ছে এই সূত্রের সাথে পরিচিত হয়ে যাবে, কারণ নবম দশম শ্রেণীর যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো দিয়ে হচ্ছে আমরা এই সূত্রটি আজকে প্রথমে প্রতিপাদন করব। তারপর এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ করব, যেগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে এমসিকিউ এবং বোর্ড কোয়েশ্চেনের যে সিকিউ উপযোগী ম্যাথ রয়েছে সেগুলো তো এই সূত্রগুলো ব্যবহার করতে হয়। এছাড়াও অ্যাডমিশন লেভেলে এই সূত্র থেকে অনেকগুলো ম্যাথ চলে আসে, তাই হচ্ছে এই সূত্রগুলো নিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করব আজকে। সো চলো শুরু করা যাক ক্লাসটি। তো প্রথমেই চলো মোল বলতে আসলে আমরা কি বুঝি সেটি একটু দেখে নিই। নবম দশম শ্রেণীতে তোমরা পড়ে এসেছো যে কোনো যৌগ বা মৌলের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেটাই হচ্ছে তার এক মোল। অর্থাৎ আমি কি বলছি, আমি বলতে চাচ্ছি আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যে পরিমাণটি পাওয়া যাবে সেটিই হচ্ছে ওই পদার্থের এক মোল। এটি বলতে আসলে কি বোঝানো হচ্ছে চলো একটু ক্লিয়ার হয়ে নিই। হাইড্রোজেন পরমাণুর যে আণবিক ভর রয়েছে সেটি হচ্ছে 2, তাই তো? তাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে তার আণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলো, রাইট? সো আর আমরা এখানে কি দেখেছি, আণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে যে পরিমাণটা পাওয়া যায় সেটাই হচ্ছে 1 মোল। অর্থাৎ আমরা বলতে পারি হাইড্রোজেনের আণবিক ভর যদি 2 গ্রাম হয়, অর্থাৎ 2 গ্রাম ইকুয়ালস টু আসলে 1 মোল হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেন অণুর জন্য। চলো আরেকটি এক্সাম্পল দেখি। এদিকে দেখতে পাচ্ছ অক্সিজেন অণু রয়েছে। অক্সিজেন অণুর আণবিক ভর হচ্ছে 32, রাইট? সো অক্সিজেন অণুর জন্য 32 গ্রামই হবে আসলে কি 1 মোল। সিমিলারলি NaCl বা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5, তাই তো? তাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে আমি কি পাবো, 1 মোল, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি এখানে আণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে ওই পদার্থের 1 মোল পাওয়া যায়। এগুলোই কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি। চলো আরও কিছু এক্সাম্পল দিয়ে ব্যাপারটি আরও ক্লিয়ার হই। ফর এক্সাম্পল, পানির জন্য আণবিক ভর হচ্ছে 18, তাকে যদি আমি গ্রামে প্রকাশ করি অর্থাৎ আমি বলতে পারছি পানির আণবিক ভরকে আমি গ্রামে প্রকাশ করলাম, আর সেটাই কি আসলে আমার 1 মোল। অন্যদিকে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, তাকে যদি আমি গ্রামে প্রকাশ করি আমি কি পাবো, 1 মোল পাবো, রাইট? কার্বন ডাই অক্সাইডের পারমাণবিক ভর হচ্ছে 44, তাই তো? সো এই 44কে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে কি পাবো, 1 মোল পাবো। অর্থাৎ আমরা বলতে পারছি যে আণবিক বা পারমাণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি সেটি হচ্ছে আমার 1 মোল, রাইট? সো এই ব্যাপারটিকে যদি আমি শর্টকাটে লিখতে চাই আমি কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারি যে আণবিক ভর বা পারমাণবিক ভরকে যদি আমি m ধরে নেই, মানে আমি চাচ্ছি এখানে এই পোর্শনটুকু অর্থাৎ আণবিক ভর বা পারমাণবিক ভরকে m দ্বারা প্রকাশ করতে। যদি আমি আণবিক ভর বা পারমাণবিক ভরকে m দ্বারা প্রকাশ করি তাহলে আমি কি লিখতে পারবো, m ইকুয়ালস টু 1 মোল, রাইট? এখানে m এর পরিচয় কি, এখানে m এর পরিচয় হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর। আশা করি এই স্লাইডটি অর্থাৎ নবম দশম শ্রেণীর যে বেসিকগুলো ছিল সেগুলো আবার একটু ক্লিয়ার হয়ে গেল। সো প্রিভিয়াস স্লাইডে আমরা পেয়েছিলাম m ইকুয়ালস টু 1 মোল, অর্থাৎ আণবিক ভর ইকুয়ালস টু 1 মোল। এবার চলো নবম দশম শ্রেণীর আরেকটি কনসেপ্ট একটু রিক্যাপ করে নিই। নবম দশম শ্রেণীতে আমরা পড়েছিলাম যে কোনো পদার্থের 1 মোল পরিমাণে অণু বা পরমাণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, রাইট? 1 মোল সমানই আমরা কি বলতে পারতাম, অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু। অ্যাভোগাড্রো সংখ্যা যেন কত ছিল, অ্যাভোগাড্রো সংখ্যা ছিল হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। এই সংখ্যাটিকেই আমরা কি বলতাম নবম দশম শ্রেণীতে, অ্যাভোগাড্রো সংখ্যা বলতাম। অ্যাভোগাড্রো সংখ্যাকে আমি যদি n অফ a দ্বারা প্রকাশ করি, সো এখানে সংজ্ঞা থেকে আমি কি পেয়েছি, কোনো পদার্থের 1 মোল পরিমাণই থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু, রাইট? সো এখানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুকে আমি কি বলতে পারবো, 1 মোল বলতে পারবো, তাই তো? সো এখন যদি একটু লক্ষ্য করো 1 মোল ইকুয়ালস টু কি লিখতে পারছি, অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু অর্থাৎ n অফ a লিখতে পারছি, তাই তো? সো একটু আগে আমরা যে সূত্রটি বের করেছিলাম সেখানে m ইকুয়ালস টু 1 মোল ছিল। এখন আবার 1 মোল সমান কি লিখতে পারছি, এখন আবার 1 মোল সমান লিখতে পারছি যে দেখো এখানে 1 মোল সমান আমরা লিখতে পারছি n অফ a, তাই তো? সো এখানে 1 মোল সমান আমি কি লিখতে পারবো, n অফ a লিখতে পারবো, রাইট? সো এখানে সূত্রটি আরেকটু বড় হলো।
সো প্রিভিয়াস স্লাইড থেকে আমি যে সূত্রটি এখন অবধি পেয়েছি সেটি হচ্ছে m ইকুয়ালস টু 1 মোল ইজ ইকুয়ালস টু n অফ এ। এখানে n অফ এ কি? n অফ এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা এবং m হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর। সো চলো নবম দশম শ্রেণীর আরেকটি কনসেপ্ট একটু মনে করি, যেটি ছিল এক মোল পদার্থের আয়তনকেই আমরা বলি মোলার আয়তন, রাইট? নবম দশম শ্রেণীতে আমরা পড়েছিলাম যে এক মোল পদার্থের যে আয়তনটা হয় সেটি হচ্ছে আসলে আমাদের মোলার আয়তন। সো মোলার আয়তন আমরা কত পড়েছিলাম? 22.4 লিটার, রাইট? সো নবম দশম শ্রেণীতে যদি তোমরা শুধুমাত্র এই মোলার আয়তন 22.4 লিটার পড়ে থাকো, তাহলে তোমাদের নতুন করে আরেকটি কনসেপ্ট একটু জানা প্রয়োজন, যেটি হচ্ছে মোলার আয়তন 24.8 লিটারও হতে পারে। কিভাবে? একটু লক্ষ্য করো, এই যে নবম দশম শ্রেণীতে তোমরা পড়েছো মোলার আয়তন 22.4 লিটার, সেটি আসলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 atm চাপে হয়, অর্থাৎ এসটিপিতে হয়ে থাকে। এসটিপি যেন কি ছিল? এসটিপি ছিল স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, রাইট? তো এই যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার কত ধরা হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফেরিক প্রেশার ধরা হয়। আর অন্যদিকে এখানে আমরা যেখানে মোলার আয়তন 24.8 লিটার পেয়েছি, সেটি হচ্ছে আসলে মাপা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ারিক চাপে। এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ারিক চাপ যেন কি ছিল? এটি ছিল আসলে এসএটিপি। এসএটিপি যেন কি? এসএটিপি হচ্ছে, এসএটিপির ফুল ফর্ম যেটি, সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। অর্থাৎ নর্মালি আমাদের অ্যাম্বিয়েন্সে অর্থাৎ পরিবেশে যে পরিমাণ তাপমাত্রা ও চাপ থাকে সেটি হচ্ছে আসলে এসএটিপি। এসএটিপিতে তাপমাত্রা কত? এসএটিপিতে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ হচ্ছে 1 atm। সো আমরা যখন আমাদেরকে বলা হবে এসএটিপি, তখন আমরা বলবো মোলার আয়তন হচ্ছে 24.8 লিটার। অন্যদিকে আমাদের যখন এসটিপি বলবে তখন আমরা মোলার আয়তন ধরে নিব 22.4 লিটার। এসটিপি যেন কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফেরিক প্রেশার। এসএটিপি যেন কি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড 1 অ্যাটমসফেরিক প্রেশার। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। সো এখন যদি আমি চাই 1 মোল সমান আমি কি লিখতে পারছি এসটিপিতে? 1 মোল সমান আমি এসটিপিতে লিখতে পারছি 22.4 লিটার। আর এদিকে মোলার আয়তন আমি 1 মোল সমান কত লিখতে পারবো এসএটিপিতে? এসএটিপিতে 1 মোল সমান আমি লিখতে পারবো 24.8 লিটার। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। সো এখন একটু লক্ষ্য করো, এখানে যদি আমি এই সূত্রটিকে একটু মডিফাই করতে চাই, এই যে দেখতে পাচ্ছ 1 মোল সমান আমি কি লিখতে পারছি? এখানে 1 মোল সমান আমি যেহেতু 22.4 লিটার লিখতে পারছি, সো এই সূত্রতে আমি কি পারবো? 1 মোলের সমান কি লিখতে পারবো? 22.4 লিটার, রাইট? সো 22.4 লিটার লিখে নিলাম, সূত্রটি আরেকটু বড় হলো, রাইট? সো এদিকে আবার সিমিলার কি, m ইকুয়ালস টু 1 মোল ছিল, ইকুয়ালস টু n অফ a পেয়েছিলাম, আর 1 মোল সমান আমরা কি পেলাম আবার এখানে? 24.8 লিটার, তাই তো? তাহলে এসএটিপি বললে আমরা এই সূত্রটি ইউজ করব এবং এসটিপি বললে এই সূত্রটি ইউজ করব। সূত্র আসলে দুটি সেমই, শুধুমাত্র একটা জায়গায় সমস্যা, সেটি হচ্ছে এসটিপিতে মোলার আয়তন হয় 22.4 লিটার, বাট এসএটিপিতে মোলার আয়তন হয় 24.8 লিটার। এতটুকুই শুধুমাত্র চেঞ্জ। আর সাধারণত আমরা সবসময় ইউজ করে থাকি এসটিপিতে। আমরা আসলে এসএটিপি দিয়ে ম্যাথ এত বেশি একটা করি না, কারণ আমাদের কোয়েশ্চেনে এসএটিপি দিয়ে এত ডাটা দেয় না। আমাদের সচরাচর এসটিপিতেই হচ্ছে বেশি ম্যাথ করা প্রয়োজন, তাই আমরা সুবিধার জন্য এই সূত্রটি মনে রাখলেই হবে। আর কখনো যদি এসএটিপি কথাটি মেনশন করেই দেই, তখন একটু মনে রাখতে হবে যে এসএটিপিতে মোলার আয়তন ছিল 24.8 লিটার, এতটুকুই। তাহলে প্রিভিয়াস স্লাইড পর্যন্ত আমরা যেই সূত্রটি দ্বারা করাতে পেরেছি সেটি হচ্ছে m ইকুয়ালস টু 1 মোল ইজ ইকুয়ালস টু n অফ a ইজ ইকুয়ালস টু 22.4 লিটার এসটিপিতে, তাই তো? সো এখানে একটু লক্ষ্য করো, m কি ছিল? আণবিক ভর ছিল, n অফ a ছিল অ্যাভোগাড্রো নাম্বার, রাইট? সো এখন একটু খেয়াল করো, এখন যদি আমি তোমাকে বলি এই লাইনটা, অর্থাৎ m ইকুয়ালস টু 1 মোল, এই যে এখানে m ইকুয়ালস টু 1 মোল পেয়েছি আমরা, রাইট? সো এটাই লিখলাম যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করাই মানে কি আমার 1 মোল। এখন একটু খেয়াল করো, তোমার পরীক্ষাতে মোল সংখ্যা বের করতে বলেছে, বাট সেখানে আণবিক ভরের জন্য বের না করতে বলে তোমাকে ডাব্লিউ গ্রামের জন্য বের করতে বলেছে। সো তখন তুমি কি করবে? তখন তো তুমি অবশ্যই ঐকিক নিয়ম করবে এভাবে। সুতরাং ডাব্লিউ গ্রামের জন্য কত মোল হবে? এই যে এখানে ঐকিক নিয়ম করেছি, ডাব্লিউ এখানে ছিল তাই উপরে ডাব্লিউ বসিয়েছি, এবং এম এখানে ছিল তাই নিচে এম চলে গিয়েছে, আর এই ওয়ানটা গুণ আকারে বসেছে, এভাবেই তো লিখতে পারছি, তাই না? সো আমি এই লাইন থেকে কি দেখলাম? এই লাইনটিতে আমি কি করেছি? এই লাইনটিতে আমি প্রথমে যেটি করেছি, আণবিক ভর ইকুয়ালস টু 1 মোল, তাই তো? সো আণবিক ভরের যতটুকু ভর ওইটা ইকুয়ালস টু 1 মোল। সো আমার ডাব্লিউ গ্রাম ভরের জন্য মোল কত? ডাব্লিউ বাই এম। সো আমরা বলতে পারি যে ডাব্লিউ গ্রাম ভরের বস্তুর মোল সংখ্যা কতটুকু?
n ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। এই যে এখানে পেয়েছি, এখানে কি পেয়েছি, এখানে পেয়েছি মোল সংখ্যা ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। এই যে এখানে ডাব্লিউ বাই এম আর মোল সংখ্যাকে আমি হচ্ছে এন দ্বারা এখানে প্রকাশ করেছি, আর কিচ্ছু না। সো আমি ডাব্লিউ গ্রাম ভরের বস্তুর জন্য মোল সংখ্যা কত বলতে পারবো, এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, রাইট। সো আমি একটা সূত্র পেয়ে গেলাম যেটি হচ্ছে এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। এখানে কি বলেছি, এখানে এন হচ্ছে মোল সংখ্যা, ডাব্লিউ হচ্ছে উপস্থিত ভর এবং এম হচ্ছে আণবিক ভর, তাই তো? হোপফুলি এতটুকু বুঝতে পেরেছ। এখন আসি পরের স্লাইডে। তাহলে এখানে কি আমি এতটুকু লিখতে পারি না যে 1 মোল ইজ ইকুয়ালস টু অ্যাভোগাড্রো সংখ্যা? এটাও তো আমরা পেয়েছি একটু আগের স্লাইডে, তাই তো? 1 মোল ইজ ইকুয়ালস টু অ্যাভোগাড্রো সংখ্যা। বা আমরা অন্যভাবে লিখতে পারি অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু সমান কি, 1 মোল। এই যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু সমান 1 মোল। তাহলে আমাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু না দিয়ে n সংখ্যক অণু বা পরমাণু দিয়ে দেয়, তখন আমরা ঐকিক নিয়ম করলে কি পাবো? তখন আমরা ঐকিক নিয়ম করলে পাবো এই যে উপর এইখানে যে n ছিল এটি উপরে বসেছে, এইখানে যে n অফ a ছিল সেটি নিচে বসেছে, আর 1 তো ছিল তাই গুণাকারে 1 লিখেছি। আশা করি ঐকিক নিয়ম তোমরা সবাই এখানে পারো। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারছি, এখান থেকে আমরা লিখতে পারছি এনটি অণু বা পরমাণুর মোল সংখ্যা কত, n ইকুয়ালস টু n বাই n অফ a মোল, তাই তো? এই যে এখানে কত পেয়েছি, n বাই n অফ a। এই যে n বাই n অফ a আর মোল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, n দ্বারা। সো আমি এখানে আরেকটি সূত্র পেলাম যেটি হচ্ছে n ইকুয়ালস টু n ডিভাইডেড বাই n অফ এ। এখানে কার কি পরিচয়, এখানে n হচ্ছে মোল সংখ্যা, আর এই ক্যাপিটাল যে n রয়েছে, স্মল n তো আমি দেখলাম মোল সংখ্যা, আর যে ক্যাপিটাল n রয়েছে তাকে বলবো উপস্থিত অণু বা পরমাণু সংখ্যা, এবং n অফ এ যেন কি ছিল, n অফ এ ছিল অ্যাভোগাড্রো সংখ্যা, রাইট? আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার চলো আরেকটি সম্পর্ক স্থাপন করি। অন্যদিকে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1 মোল সমান 22.4 লিটার এসটিপিতে, রাইট? 1 মোল সমান আমরা কি লিখতে পারছি, 22.4 লিটার। বা অল্টারনেটিভলি আমরা কি বলতে পারি, 22.4 লিটার ইজ ইকুয়ালস টু 1 মোল, রাইট? তো আমরা কি বলতে পারছি, 22.4 লিটার আয়তন সমান 1 মোল। এখন যদি আমাকে 22.4 লিটার আয়তন না দিয়ে ভি লিটার আয়তন দেয়, তখন আমার সূত্র কি দাঁড়াচ্ছে, ভি ডিভাইডেড বাই 22.4, তাই তো? সো এখানে জাস্ট ঐকিক নিয়ম করেছি আগের মতোই। এই যে ভি এখানে ছিল তাই এখানে বসিয়েছি, আর 1 এখানে ছিল গুণাকার 1 বসিয়েছি, এই যে 22.4 লিটার ছিল সেটি নিচে বসিয়েছি, তাই তো? সো আমি এখানে পেলাম যেটা, সেটা হচ্ছে ভি লিটার আয়তন গ্যাসের জন্য বা কোনো একটি পদার্থের জন্য মোল সংখ্যা কত দাঁড়াচ্ছে, মোল সংখ্যা দাঁড়াচ্ছে ভি বাই 22.4 লিটার। এই যে এখানে ভি বাই 22.4 লিটার, তাই তো? সো এটাই হচ্ছে আমার মোল সংখ্যার আরেকটি সূত্র, রাইট? সো আমরা এখানে কি লিখতে পারছি, n ইকুয়ালস টু ভি বাই 22.4। এখানে কার কি পরিচয়, এখানে আবার ছোট হাতের n হচ্ছে মোল সংখ্যা, ভি হচ্ছে আয়তন, এবং 22.4 লিটার কি, এটি এসটিপিতে। যদি এসটিপিতে বলতো 24.8 লিটার বসাতাম, তাই তো? সো এখানে বেসিক্যালি আমরা 3টা সূত্র বের করলাম, তাই তো এখন পর্যন্ত? সো এবার চলো আরেকটি সম্পর্ক স্থাপন করি। তোমরা যখন পরিবেশ রসায়ন চ্যাপ্টারটি পড়েছো, যেটি হচ্ছে তোমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার, সেখানে আদর্শ গ্যাস সমীকরণ বলতে একটি ইকুয়েশন পড়েছো, যেটি ছিল হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। যদি ভুলে যাও একটু রিকল করিয়ে দেই, এখানে পি কি ছিল, পি ছিল কোনো একটি গ্যাসের চাপ, অন্যদিকে ভি ছিল কোনো একটি গ্যাসের আয়তন, এন ছিল কোনো গ্যাসের মোল সংখ্যা, আর ছিল সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, এবং টি ছিল তাপমাত্রা। আমরা যখন আর এর মান অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক অর্থাৎ সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক ইউজ করতাম, তখন যদি লিটার অ্যাটমসফিয়ারিক এককে যদি আমরা আর এর মান ব্যবহার করতাম, তখন আমরা কত লিখতাম, তখন আমরা লিখতাম 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স, রাইট? আর যখন আমরা এই এককটি ইউজ করতাম তখন তাপমাত্রা ক্যালভিনে রাখতে হতো, আয়তনকে লিটারে রাখতে হতো, এবং গ্যাসের চাপকে অ্যাটমসফিয়ারিক ইউনিট অথবা বলতে পারতাম যে এটিএম এককে রাখতে হতো, রাইট? সো এই যে সূত্রটি ছিল, এই সূত্রটি আশা করি আবার তোমাদের মনে পড়েছে। সো এখন একটু লক্ষ্য করো, আমাদের আজকে যে পারপাস সেটা হচ্ছে মোল সংখ্যা নির্ণয়। একটু খেয়াল করো, এখানে এন এর পরিচয় কি, এন এর পরিচয় হচ্ছে মোল সংখ্যা। সো তুমি যদি এনকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে যাও, তখন তুমি কি লিখতে পারবে, তখন লিখতে পারবে এন ইকুয়ালস টু পিভি বাই আরটি। সো এন এর আমরা আরেকটি সূত্র পেলাম। সো 4টি স্লাইডে আমরা এন এর 4টি সূত্র পেলাম। সো এবার চলো পরবর্তী স্লাইডে এই 4টি সূত্র লিখি। সো আমরা 4টি স্লাইডে 4টি সূত্র পেয়েছি, তাই তো? এগুলো কি ছিল, একটি ছিল n ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম
অন্যটি ছিল n ইকুয়ালস টু n ডিভাইডেড বাই n অফ এ, এবং আরেকটি ছিল n ইকুয়ালস টু v বাই 22.4, এবং আরেকটি যেটা সর্বশেষে আমরা পেয়েছি সেটি ছিল n ইকুয়ালস টু pv বাই rt। সো এখানে আমরা কি লিখতে পারছি, এখানে প্রথম আমরা পেয়েছি n ইকুয়ালস টু w বাই m। একটু খেয়াল করো n এর মান আবার কি, এখানে দেখতে পাচ্ছ n এর মানই কিন্তু আসলে আবার এই জিনিসটা আমরা n এর জায়গায় লিখতে পারি, তাই তো n ডিভাইডেড বাই n অফ এ লিখলাম। এবং n এর হিসাবে আমরা কি লিখতে পারি, n এর পরিবর্তে w বাই 22.4, তাই তো 22.4 লিখলাম, এবং n এর জায়গায় আবার কি লিখতে পারছি, pv বাই আরটি। সো এই যে বড় সূত্রটি রয়েছে বিদঘুটে সূত্রটি, এই সূত্রটিই কিন্তু তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। শুধুমাত্র তোমাদের যে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে এই সূত্রটি প্রয়োজন হচ্ছে এমন না, এই চ্যাপ্টারটি তোমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারে লাগবে, এই সূত্রটি পরিবেশ রসায়ন চ্যাপ্টারটিতে লাগবে, প্লাস এই চ্যাপ্টারে তো লাগছেই। সিমিলারলি এই সূত্রটি, একই সূত্রটি তোমাদের রাসায়নিক সাম্যাবস্থা চ্যাপ্টারটিতেও লাগবে। তো এই সূত্রটির ব্যবহার তোমরা ভালোভাবে শিখে নিবে আশা করি এই ভিডিও লেকচারটি থেকে। তো চলো, এখন যেহেতু আমরা পুরো সূত্র পেয়ে গেছি, এই সূত্রে কার কি পরিচয় ছিল আমরা কিন্তু জানি, তারপরও একটু এই স্লাইডটিতে এই সূত্রে কার কি পরিচয় সেটি একটু আবার রিপিট করছি, তারপর আমরা সোজাসুজি চলে যাব ম্যাথে। তো প্রথমেই n কি ছিল, n ছিল মোল সংখ্যা, w ছিল উপস্থিত ভর, m ছিল আণবিক ভর, n ছিল অণু বা পরমাণু সংখ্যা, n অফ এ কি ছিল, n অফ এ ছিল অ্যাভোগাড্রো সংখ্যা যার মান হচ্ছে 6.02 × 10⁻23, এবং v কি ছিল, v ছিল কোনো একটি গ্যাসের আয়তন, আর 22.4 লিটার এখানে যেটি ইউজ হয়েছে সেটি এসটিপি হলে হবে। এসটিপি হলে আমরা কত ইউজ করব, 24.8 লিটার, এবং p যেন কি ছিল, p ছিল চাপ, v ছিল কোনো গ্যাসের আয়তন, এবং r ছিল মোলার গ্যাস ধ্রুবক, এবং t ছিল টেম্পারেচার, অবশ্যই ক্যালভিন এককে। সো এবার চলো ডিরেক্টলি আমরা আমাদের যে আজকের ম্যাথ রয়েছে এই সূত্রগুলো দিয়ে আমরা যেগুলো করব, যেগুলো অ্যাডমিশন, এমসিকিউ, সিকিউ সবগুলোতেই প্রয়োজন, সেগুলো আজকে আমরা একটু দেখে নিব। তো এখানে শুরুতেই দেখো একটি প্রশ্ন দেয়া আছে, যেটি হচ্ছে একটি সোডিয়াম পরমাণুর ভর কত। এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে একটি সোডিয়াম পরমাণুর ভর কত। দেখো এখানে পরমাণু বলেছে, অণু বলেনি। যখন আমাদের পরমাণু বলবে তখন আমাদের ম্যাথগুলো করতে হবে পারমাণবিক ভর দিয়ে, আর যখন আমাদের অণুর ভর বের করতে বলবে তখন আমরা করব হচ্ছে আণবিক ভর হিসেব করে। কি বলেছি একটু পরেই বুঝতে পারবে। সো চলো ম্যাথটাকে সমাধান করি। এখানে প্রথমেই শুরু করব। দেখো এখানে সোডিয়ামের কয়টি পরমাণুর কথা বলেছে, সোডিয়ামের একটি পরমাণুর কথা বলেছে, তাই আমি পরমাণুর সংখ্যা n = 1 লিখলাম। n যেন কি ছিল, ক্যাপিটাল N, ক্যাপিটাল N ছিল পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা। যেহেতু আমাকে পরমাণুর ভর বের করতে বলেছে তাই আমি পরমাণু লিখেছি। এবার দেখো যেহেতু সোডিয়াম বলেছে এবং সোডিয়াম পরমাণু বলেছে তাই আমি সোডিয়ামের পারমাণবিক ভর বসিয়েছি। সোডিয়ামের পারমাণবিক ভর কত যেন, এই যে সোডিয়াম দেখতে পাচ্ছ, এই সোডিয়ামের পারমাণবিক ভর কত, এই সোডিয়ামের পারমাণবিক ভর তোমরা যদি পিরিয়ডিক টেবিলে খোঁজো তখন দেখবে 23 পাওয়া যায়। এবং এখানে আমার বের করতে কি বলা হয়েছে, সোডিয়াম পরমাণুর ভর কত। সো আমি ধরে নিলাম সোডিয়াম পরমাণুর যে উপস্থিত ভর রয়েছে সেটি হচ্ছে ডাব্লিউ গ্রাম, যেটি হচ্ছে আমাদের বের করতে হবে এই স্লাইডে, তাই তো। সো এখন একটু খেয়াল করো আমার কাছে কি কি ডাটা দেওয়া রয়েছে। আমার কাছে দেওয়া রয়েছে n, m এবং w। সো প্রথম কাজ আমাদের এই প্রশ্ন থেকে এই ডাটাগুলো তুলে নেওয়ার পর দেন আমরা যেটা করব সেটি হচ্ছে কোন সূত্রটা আমার ইউজ করতে হবে সেটা এখান থেকে চুজ করব। সো এখানে দেখো ডাটা যেহেতু n, m এবং w দেওয়া আছে, তাহলে আমার কিন্তু এখানে এই সূত্রটি চুজ করলেই আমি কি বের করতে পারবো, ডাব্লিউ বের করতে পারবো, তাই না। আমাকে যেহেতু উপস্থিত পরমাণুর ভর বের করতে বলা হয়েছে তাই আমি এই সূত্রটি ইউজ করলে কি বের করতে পারবো, ডাব্লিউ বা উপস্থিত পরমাণুর ভরটি বের করতে পারবো। সো চলো এই সূত্রটি বসিয়ে নেই। এখানে খেয়াল করো ডাব্লিউ বাদে n এর মানও দেওয়া আছে, m এর মানও দেওয়া আছে, কিন্তু n অফ এর মানটা দেয়া নেই। কিন্তু n অফ এর মান তো আমরা মুখস্থই বসাবো, যেটি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, রাইট। সো এখন যেটি করব, ডাব্লিউকে এক পাশে রেখে বাকি সবগুলোকে যদি অন্য পাশে পাঠিয়ে দিই তো আমরা এখানে কি পাচ্ছি, ডাব্লিউ = m × n ডিভাইডেড বাই n অফ এ। এখানে m এর পরিচয় কি, পারমাণবিক ভর, যার মান এসেছে 23, তাই 23 বসালাম, এবং n কি, পরমাণু সংখ্যা। যেহেতু একটি পরমাণুর ভর জানতে চাওয়া হয়েছে তাই এখানে 1 বসিয়েছি, এবং n অফ এ কি, n অফ এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। যেহেতু আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.02 × 10⁻23, এটা আসলে পাওয়ার হবে 23টি। এই যে 23 দেখতে পাচ্ছ, এই 23টি আসলে পাওয়ার হিসেবে বসবে অ্যাভোগাড্রো সংখ্যা। সো এই লাইনটি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান কত আসে, আমাদের মান আসে
82 ইন্টু 10⁻⁻23 গ্রাম। অর্থাৎ এই ম্যাথটির জন্য আমি বলতে পারবো একটি সোডিয়াম পরমাণুর ভর কত, একটি সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে এতটুকু। আশা করি এই সম্পূর্ণ ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আরেকটি ম্যাথ করি। সো এখানে প্রশ্ন যেটি রাখা আছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে একটি পানির অণুর ভর কত সেটি জানতে চাওয়া হয়েছে। কয়টি পানির অণুর ভর জানতে চাওয়া হয়েছে? একটি পানির অণুর ভর জানতে চাওয়া হয়েছে। যেহেতু এখানে অণু বলেছে তার মানে আমার পানির আণবিক ভর নিতে হবে, রাইট? তো চলো এই ম্যাথটি আমরা শুরু করি। প্রথমে আমরা কি করব? প্রথমে ডাটাগুলো বসিয়ে নিব। যেহেতু এখানে একটি পানির অণুর ভর বলেছে তার মানে এখানে অণু সংখ্যা হচ্ছে n=1 এবং পানির আণবিক ভর কত? পানির আণবিক ভর হচ্ছে 18, তাই তো? এই যে H2O রয়েছে তার আণবিক ভর কত? তার আণবিক ভর 18। কিভাবে? একটু লক্ষ্য করো, হাইড্রোজেনের কত? 1, যেহেতু হাইড্রোজেন দুটি রয়েছে সো 1 ইন্টু 2। এবং অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর 16। সো এটি যদি আমরা যোগ করি অর্থাৎ 1 ইন্টু 2 আসবে 2 এবং 16 আসলো, সো যোগ করলে কত? 18 আসবে। তাই আমি পানির অণুর ভর অর্থাৎ আণবিক ভর লিখেছি 18। এখানে আমার কি জানতে চাওয়া হয়েছে? এখানে জানতে চাওয়া হয়েছে অণুর ভর কত অর্থাৎ উপস্থিত ভর W কত। সো আবারও আমরা যখন এখানে চুজ করব আমাদের সূত্রটি, সো একটু লক্ষ্য করে এখানে n এর ভ্যালু দেওয়া আছে, m এর ভ্যালু দেওয়া আছে এবং w এর ভ্যালু দেওয়া আছে। সো এই সূত্রটি যদি আমরা পিক করি এখান থেকে তাহলেই কিন্তু আমরা অণুর ভর অর্থাৎ wটিকে আবার বের করতে পারবো, তাই তো? আগের সূত্রটি আমরা ইউজ করছি এই ম্যাথটির জন্য। সো এখানে কি লিখতে পারছি? W/m ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল N ডিভাইডেড বাই ক্যাপিটাল N অফ এ। সো এখান থেকে যদি আমি W এর ভ্যালু বের করতে চাই আমি W কে এক পাশে রেখে দেব, এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে যাব, তারপর জাস্ট খালি ডাটা বসিয়ে দিব, রাইট? এখানে m এর ভ্যালু কত ছিল? 18, তাই 18 বসালাম। n এর ভ্যালু 1 ছিল তাই 1 বসালাম এবং n অফ এ কি? অ্যাভোগাড্রো সংখ্যা, যার মানটা এখানে ইনপুট দিলাম। সো এটি যখন তোমরা ক্যালকুলেটরে বসিয়ে হিসাব করবে তখন মান আসবে 2.99 ইন্টু 10⁻⁻23 গ্রাম। সো আমরা বলতে পারি একটি পানির অণুর ভর কত এসেছে? একটি পানির অণুর ভর এসেছে 2.99 ইন্টু 10⁻⁻23 গ্রাম। আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছ। এবার চলো পরবর্তী আরেকটা ম্যাথে চলে যাই। এই ম্যাথটিতে জানতে চাওয়া হয়েছে 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু রয়েছে। সো একটু লক্ষ্য করো এখানে কি লেখা আছে প্রশ্নতে? প্রথমেই দেখো হাইড্রোজেন লেখা আছে, তাই তো? এখন হাইড্রোজেন তো আমরা জানি H2 হতে পারে এবং H হতে পারে, তাই না? H হলে আমরা পরমাণু বলবো এবং H2 হলে আমরা অণু বলবো। সো একটু লক্ষ্য করে এই ম্যাথটিতে আসলে কি জানতে চাওয়া হয়েছে? এই ম্যাথটিতে জানতে চাওয়া হয়েছে হাইড্রোজেনে কয়টি পরমাণু রয়েছে, তাই তো? এর মানে তারা পারমাণবিক ভর কনসিডার করতে বলেছে অর্থাৎ পরমাণুর হিসাব করতে বলেছে। যদি এখানে বলতো কয়টি অণু রয়েছে তখন আমরা H2 হিসেব করে করতাম। আশা করি এই পার্টটুকু বুঝতে পেরেছো। আর এই পার্টটুকুতে আমি একটু আবার কথা বলবো, এখনই কথা বলবো। সো একটু এই ব্যাপারটি একটু মাথায় রাখো যে এটি নিয়ে আমরা একটু ডিসকাস করবো এখানে। তাহলে চলো এই ম্যাথটি আমরা এখন সলভ করি। সো সমাধান করতে গেলে প্রথমেই কি? ডাটা বসাবো, রাইট? সো এখানে লক্ষ্য করো 1 গ্রাম হাইড্রোজেন বলেছে, তাই তো? সো 1 গ্রাম মানে কি? উপস্থিত ভর দেয়া আছে যেটি হচ্ছে W=1 গ্রাম, তাই তো? W=1 গ্রাম, রাইট? যেহেতু আমাকে হাইড্রোজেনের কয়টি পরমাণু জানতে চাওয়া হয়েছে তাই এই ক্ষেত্রে আমি আণবিক ভর বসাবো না বা আণবিক ভর নিব না, আমি নিব পারমাণবিক ভর। যদি আমাকে অণু বলতো তার মানে H2 বলেছিল তখন আমি 2 বসাতাম আণবিক ভর, বাট যেহেতু আমাকে পরমাণু বলেছে তার মানে আমি H বসাবো। আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1.008, তাই তো? সো এই জন্যই হচ্ছে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে, নয়তো তোমাদের ম্যাথগুলো ভুল হবে। সো এখানে জানতে কি চেয়েছিল? জানতে চেয়েছিল 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু রয়েছে, তাই তো? সো পরমাণুকে আমি n ধরে নিলাম পরমাণুর সংখ্যা। সো এই n এর ভ্যালুটি আমরা এখন বের করব। সো এখানে কি দেয়া আছে? আবার দেখো n দেয়া আছে, m দেয়া আছে, w দেয়া আছে, তাই তো? সো আমার আবার আগের সেই একই সূত্রটিকেই ইউজ করতে হচ্ছে, তাই তো? সো চলো এই সূত্রটি এখানে বসিয়ে দিই। বাট এই ক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে কার ভ্যালু? জানতে চাওয়া হয়েছে ক্যাপিটাল N এর ভ্যালু। সো এখন আমরা ক্যাপিটাল N কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেব। তাহলে আমরা ক্যাপিটাল N ইকুয়ালস টু W ইন্টু ক্যাপিটাল N অফ এ ডিভাইডেড বাই M পেলাম, তাই তো? তাহলে এখন যদি আমরা W এর যে ভ্যালুটি ছিল 1 এখানে বসাই, N অফ এ অ্যাভোগাড্রো সংখ্যা তার ভ্যালুটি এখানে ইনপুট দিলাম এবং M কি? M ছিল আণবিক ভর, আণবিক ভর বসালাম। সো এগুলো ক্যালকুলেট করলে তখন আমরা মান কত পাবো? 5.97 ইন্টু 10⁻23টি পরমাণু।
আশা করি এই যে এন্টায়ার ম্যাথটি ছিল সেটি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আরেকটি ম্যাথে মুভ করি। এইখানে এই ম্যাথটি দেখো, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হবে? সো এই প্রশ্নটি প্রথমে পড়লেই তোমাদের মনে হয় অনেক কঠিন, বাট ম্যাথটি কিন্তু আসলে খুবই ইজি। তাহলে প্রথমে এখানে একটু লক্ষ্য করো, এখানে গ্রাফাইট কথা লেখা আছে, তাই না? গ্রাফাইট আসলে কিছুই না, গ্রাফাইট হচ্ছে আসলে কার্বন, যার যে পারমাণবিক ভর সেটি হচ্ছে 12। গ্রাফাইট মানে কি? গ্রাফাইট মানে হচ্ছে কার্বন, আর যার পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 12, এতটুকুই। গ্রাফাইট মানে কার্বন। তার মানে তোমার যে পেন্সিলটি ছিল সেই পেন্সিলটি আসলে গ্রাফাইট নির্মিত, বা বলতে পারো কার্বন দ্বারা তৈরি করা। পেন্সিলের যে এই যে দেখো পেন্সিল, এই পেন্সিলের যে মাথাটা থাকে, এই মাথাটা কি দিয়ে গড়া? মাথাটা তারা বলছে গ্রাফাইট বা কার্বন দিয়ে বানানো, এতটুকুই। তো একটু লক্ষ্য করো, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের কতটুকু খরচ হয়? 55.6 মিলিগ্রাম, তাই তো? এখন প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হবে সেটি জানতে চাওয়া হচ্ছে, তাই তো? তো চলো প্রথমে আমরা একটু সমাধান করার জন্য ডাটাগুলো আগে তুলি। সো এখানে কি দেওয়া আছে? এখানে আমার জানতে চাওয়া হয়েছে প্রথমে কয়টি পরমাণু খরচ হবে, তাই তো? তার আগে কি দেওয়া ছিল? তার আগে দেওয়া ছিল 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের কতটুকু খরচ হচ্ছিল? 55.6 মিলিগ্রাম। তার মানে এটি হচ্ছে আমার উপস্থিত ভর, তাই তো? সো এখানে আমরা উপস্থিত ভর কত পাচ্ছি? উপস্থিত ভর পাচ্ছি 55.6 মিলিগ্রাম। এবং কার্বনের পারমাণবিক ভর যেন কত? একটু আগেই দেখলাম 12, তাই তো? সো এখানে কার্বনের পারমাণবিক ভর m=12 বসিয়েছি। সো একটু এখানে লক্ষ্য করো, উপস্থিত ভর কত দেওয়া রয়েছে? 55.6 মিলিগ্রাম, তাই তো? 55.6 মিলিগ্রামকে তুমি যদি গ্রামে কনভার্ট করতে যাও তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। সো 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে যে অ্যান্সারটি পাবে সেটি হচ্ছে 0.055 গ্রাম। সো এখানে একটু লক্ষ্য করো, এখানে যে আমি ডাব্লিউটি বসাচ্ছি এটা কতটুকুর জন্য বসাচ্ছি? এটা কিন্তু আসলে 500টি স্বাক্ষর দিতে যতটুকু গ্রাফাইট পেন্সিল খরচ হচ্ছিল ততটুকু বসাচ্ছি। ভালো করে লক্ষ্য করো, এখানে আমি যে ডাব্লিউটি পাচ্ছি, এখানে যে আমি ডাব্লিউটি পাচ্ছি বা বসাচ্ছি, এই ডাব্লিউটি কার জন্য বসাচ্ছি? এটি কিন্তু আমি 500টি স্বাক্ষরের জন্য বসাচ্ছি। আমি কিন্তু এটি একটি স্বাক্ষরের জন্য বসাচ্ছি না। এটা আমি কয়টি স্বাক্ষরের জন্য এই গ্রামটা বসাচ্ছি? এই গ্রামটা আমি বসাচ্ছি 500টি স্বাক্ষরের জন্য। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে। এই গ্রামটা আমি বসাচ্ছি 500টি স্বাক্ষরের জন্য। বাট আমাকে বের করতে বলা হয়েছে একটি স্বাক্ষরের জন্য, তার মানে একটু পরে কিছু না কিছু একটা করতে হবে, তাই তো? বাট আপাতত এতটুকুই মনে রাখো, এটা কিসের জন্য? এটা হচ্ছে 500টি স্বাক্ষরের জন্য। সো এবার চলো ম্যাথটি করি। সো এখানে যেহেতু আমার এম জানা আছে, ডাব্লিউ জানা আছে, এবং আমার বের করতে বলা হয়েছে এন, তাই তো? সো আমার বের করতে হবে কি? পরমাণু সংখ্যা, তাই তো? সো পরমাণুর সংখ্যা আমি ধরে নিলাম n ইকুয়ালস টু হোয়াট, তাই তো? n এর ভ্যালুই আমার বের করতে হবে। সো আবারও দেখো, সূত্র কিন্তু আমাদের আগেরটাই এখানে সিলেক্ট করতে হচ্ছে, তাই না? W/m ইজ ইকুয়ালস টু n/n অফ এ, রাইট? সো আমরা লিখলাম W/m ইকুয়ালস টু n/n অফ এ। এখানে আমার বের করতে হবে কি? n, তাই তো? সো nকে আমি এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিলাম। সো এখানে ডাব্লিউর ভ্যালু আমি কি বসাতে পারবো এখন? ডাব্লিউর ভ্যালু এই যে পেয়েছি 0.055 গ্রাম বসিয়ে দিলাম, এবং n অফ এ কি? অ্যাভোগাড্রো সংখ্যা, এবং m হচ্ছে আণবিক ভর। এই ক্ষেত্রে পারমাণবিক ভর, যেহেতু এখানে কার্বনের পারমাণবিক ভর দেওয়া আছে, এই যে পরমাণু কতটি খরচ হবে লেখা আছে, তাই আমি পারমাণবিক ভর নিয়েছি। সো আমি এখানে 12 বসিয়েছি। সো এটিকে ক্যালকুলেট করলে তোমরা কত পাবে? 2.76 ইন্টু 10⁻21টি খরচ হবে। সো একটু লক্ষ্য করো, এই যেখানে ডাব্লিউটি বসিয়েছি, এই ডাব্লিউটি কার জন্য বসিয়েছি? এই যে ডাব্লিউটি বসিয়েছি হচ্ছে এখানে 55.6 মিলিগ্রাম, তাই তো? এই যে 55.6 মিলিগ্রাম কার জন্য ছিল? 500টি স্বাক্ষরের জন্য, তাই তো? সো আমি এখানে বের করেছি ডাব্লিউ ইকুয়ালস টু এই মানটি বসিয়ে। তার মানে আমি 500টি স্বাক্ষরে কতটুকু পরমাণু খরচ হবে সেটি বের করতে পেরেছি, তাই না? বাট আমার বের করতে হবে প্রতিটি স্বাক্ষরে। সো এটি আমার অ্যান্সার না। এখন যেটি এসেছে এটি 500টি স্বাক্ষরের জন্য, আমার বের করতে হবে একটি স্বাক্ষরের জন্য, তাই তো? সো আমি যেহেতু 500টি স্বাক্ষরের জন্য এতটি পরমাণু খরচ হচ্ছে দেখে ফেলেছি, এখন আমি কি ঐকিক নিয়ম করলে একটি স্বাক্ষরের জন্য বের করতে পারবো না? ঐকিক নিয়ম করে আমি এখানে খুব ইজিলি একটি স্বাক্ষরের জন্য কয়টি খরচ হবে সেটি বের করতে পারবো। সো এখানে প্রথমেই ঐকিক নিয়ম করে আমি বের করে নিলাম যে একটি স্বাক্ষরের জন্য আমার খরচ হবে 5.52 ইন্টু 10⁻18টি পরমাণু। আশা করি এই ইন্টায়ার ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। এটি একটু ডিফিকাল্ট মনে হলো, ম্যাথটি কিন্তু আসলে সহজ ছিল। এবার এখানে আরেকটি প্রশ্ন রাখা আছে, এটি একটু দেখো। এখানে কি লেখা আছে? 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু থাকে?
সো এই ম্যাথটিকে যদি আমরা সমাধান করতে চাই, এখানে আবার ডাটাগুলো তুলে নিব। এখানে উপস্থিত ভর কত দেওয়া আছে? 11 গ্রাম, তাই তো। এবং কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, একটু খেয়াল করো। কার্বনের কত? 12 তার পারমাণবিক ভর। অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে একটির জন্য 16, তাহলে দুটির জন্য কত? 16 ইন্টু 2, রাইট? সো এটি হিসাব করলে আমরা পাবো 44। অর্থাৎ আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, তাই তো। এবং এখানে যেহেতু আমার অনুসংখ্যা বের করতে বলা হয়েছে, তাই আমি অনুসংখ্যা n ইকুয়ালস টু ওয়াট ধরে নিলাম। সো আবারও লক্ষ্য করো, সেই আগের সূত্রটি আমাদের এখনও লাগছে, তাই না? W/m ইজ ইকুয়ালস টু n/n অফ এ, রাইট? সো এটি এখানে বসালাম। এখানে আমার বের করতে হবে কি কয়টি অণু থাকে, তার মানে ক্যাপিটাল N বের করতে হবে। সো ক্যাপিটাল Nকে এক পাশে রেখে বাকি সবগুলোকে যদি অন্য পাশে নিয়ে নিই, তখন কী পাবো? W ইন্টু ক্যাপিটাল N অফ A ডিভাইডেড বাই M, রাইট? সো এখানে W কত? 11, এবং N অফ A কি? অ্যাভোগাড্রো সংখ্যা, এবং আণবিক ভর হচ্ছে M, যার মান হচ্ছে 44। এই যে এখানে 44 পেয়েছি। সো এই মানটিকে ক্যালকুলেট করলে আমরা পাবো 1.505 ইন্টু 10⁻23টি অণু থাকে। অর্থাৎ 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু থাকে? অণু থাকে হচ্ছে 1.505 ইন্টু 10⁻23টি অণু। আশা করি এই ম্যাথটিও বুঝতে পেরেছ। এবার চলো আরেকটি ম্যাথ করে ফেলি। তো এখানে এই প্রশ্নটি দেখো, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে এসটিপিতে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? তো চলো ম্যাথটিকে সমাধান করি। এখানে প্রথমে আমরা ডাটাগুলো তুলে নিব। যেহেতু আমাকে অ্যামোনিয়া গ্যাসের ভর দেওয়া আছে যেটি হচ্ছে 1.7 গ্রাম, তাই আমি লিখতে পারি উপস্থিত ভর W ইকুয়ালস টু 1.7 গ্রাম। এবং এখানে দেখো অ্যামোনিয়া গ্যাসের আয়তন জানতে চাওয়া হয়েছে, তাই না? অ্যামোনিয়া যেন কোনটি ছিল? অ্যামোনিয়া ছিল NH3, তাই তো। সো N মানে কি? নাইট্রোজেন। নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, এবং 3টি হাইড্রোজেনের জন্য 1 ইন্টু 3, তাই তো। সো এটি হিসাব করলে আমরা কত পাবো? এটি হিসাব করলে আমরা পাবো 17। তার মানে অ্যামোনিয়া গ্যাসের ভর কত দাঁড়াচ্ছে? আণবিক ভর দাঁড়াচ্ছে 17। সো এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর m ইকুয়ালস টু 17 বসিয়েছি, এবং আয়তন বের করতে বলা হয়েছে না? সো আয়তনকে আমি v ধরে নিলাম, যেটিকে আমরা এখন বের করব। সো এখন যদি চাই সূত্র ইউজ করতে, সূত্র কোনটি ইউজ করব? সূত্র এখানে দেখো, এখানে আমার w দেওয়া আছে, m দেওয়া আছে, এবং v দেওয়া আছে, তাই না? সো সূত্র আমি চাইলে এখানে w/m এবং v/22.4 লিটার ইউজ করতে পারি। সো আমার সূত্র কি দাঁড়াচ্ছে? আমার সূত্র দাঁড়াচ্ছে w/m ইকুয়ালস টু v/22.4 লিটার, তাই তো। সো এই সূত্রটিতে একটু লক্ষ্য করে, এখানে আমি 22.4 লিটার কেন লিখেছি, 24.8 লিটার কেন লিখিনি? কারণ প্রশ্নে বলা ছিল এসটিপি। প্রশ্নে যদি এসএটিপি বলা থাকতো, আমি এখানে 24.8 লিটার বসাতাম। যেহেতু আমাকে প্রশ্নে বলা আছে এসটিপি, তাই আমি বসিয়েছি 22.4 লিটার। 24.8 লিটার না বসিয়ে কত বসিয়েছি? 22.4 লিটার। আশা করি বুঝতে পেরেছ। সো এখানে আমার কি বের করতে হবে? আয়তন বের করতে হবে, তাই তো। সো আমি আয়তন ভিকে এক পাশে রেখে বাকি সবগুলো অন্য পাশে নিয়ে নিব। তাহলে আমি কি লিখতে পারছি? W ইন্টু 22.4 ডিভাইডেড বাই M। W কি? W হচ্ছে 1.7 গ্রাম, এবং 22.4 লিটার, তো 22.4 লিটারই থাকবে। এবং আণবিক ভর M কত? M হচ্ছে 17। সো এটি যদি আমরা এখানে বসিয়ে দিই, সো আমার ভ্যালু কত আসছে? আমার ভ্যালু এসেছে 2.24 লিটার। অর্থাৎ আমি বলতে পারি এসটিপিতে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হবে কত? 2.24 লিটার। আশা করি এই ম্যাথটিও বুঝতে পেরেছ। তো এবার চলো আমাদের এই ক্লাস লেকচারটির সর্বশেষ যে ম্যাথটি রয়েছে সেটি আমরা করে ফেলি। সো এখানে প্রশ্নে বলা আছে 1 atm চাপ ও 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 44.8 লিটার কার্বন ডাই গ্যাস সমান কত মোল, তাই তো। সো এই ম্যাথটি সমাধান করার জন্য প্রথমে আমরা আবার ডাটা তুলে নিই। এখানে কি দেওয়া আছে? চাপ দেওয়া রয়েছে 1 atm, এবং এখানে আয়তন কত দেওয়া আছে? দেখো আয়তন দেওয়া আছে 44.8 লিটার। সো এটিও বসালাম। আর আমরা কি জানি সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক কত? 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, তাই তো। আর এখানে তাপমাত্রা কত দেওয়া আছে? তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। সো টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট আমরা দেখে এসেছি এই ম্যাথগুলো করার জন্য আমাকে টেম্পারেচার কিসে রাখতে হয়? ক্যালভিনে রাখতে হয়। তাই আমি ক্যালভিনে নেওয়ার জন্য, অর্থাৎ সেন্টিগ্রেড থেকে ক্যালভিনে নেওয়ার জন্য আমি কী করেছি? আমি 273 দ্বারা যোগ করেছি। সো এখানে কত পাবো? 303 ক্যালভিন। আর এখানে আমার বের করতে হবে কি? মোল সংখ্যা, তাই তো। এই যে কত মোল। সো আমি n ইকুয়ালস টু ওয়াট ধরে নিলাম।
তো এখানে ম্যাথগুলো করার সময় একটা জিনিস একটু খেয়াল রাখবে, এখানে দেখো মোলার গ্যাস ধ্রুবককে আমি কত ধরে নিয়েছি 0.0821। আচ্ছা, মোলার গ্যাস ধ্রুবকের কিন্তু আরও ভ্যালু ছিল 8.314, এরকম ভ্যালু আরও অনেক ভ্যালু ছিল, বাট আমি এটি কেন চুজ করেছি কারণ দেখো এখানে লিটার এটিএম রয়েছে। সো আমি যেহেতু এখানে চাপকে এটিএমে নিয়েছি এবং আয়তনকে লিটারে নিয়েছি, তাই আমি লিটার এটিএম এককটিকে ইউজ করেছি। তোমরা যারা এইখানে একটু প্রবলেম ফেস করছো তারা একটু পরিবেশ রসায়নে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক বা গ্যাস ধ্রুবকের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের এই কনসেপ্টটিতে আর ঝামেলা থাকবে না। তো চলো এবার এই ম্যাথটি করি। সো আমাদের যেহেতু এখানে এন এর ভ্যালু বের করতে বলা হয়েছে, সো একটু খেয়াল করো ডাটা কি দেওয়া আছে, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর দেওয়া রয়েছে, টি দেওয়া রয়েছে। তার মানে এই ডাটাগুলো এখানে দেওয়া রয়েছে, আর বের করতে বলা হয়েছে কি এন, রাইট? সো এখানে আমি কি বের করতে পারবো সূত্র আমি দ্বারা করতে পারবো এটা যে এন ইকুয়ালস টু পিভি বাই আর টি, তাই তো? সো এখানে কার কি পরিচয়, এন এর ভ্যালু ছিল হচ্ছে 1 এটিএম, ভি এর ভ্যালু ছিল হচ্ছে 44.8 লিটার এবং আর এর ভ্যালু কত 0.0821 বসিয়েছি, এবং টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 303 ক্যালভিন, এটি 303 ক্যালভিন পেয়েছি। সো এগুলো হিসাব করলে আমরা এন এর ভ্যালু পেয়ে যাব 1.8 মল। সো আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিও লেকচারটি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো ধরনের ডাউট থাকে সেটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আজকের ক্লাস লেকচারটি এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।